এখন ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা 2016 সালের বাংলাদেশের একটা ঘটনা। বাংলাদেশের নূরপুর নামের একটা জায়গা, ঢাকা থেকে 30 কিলোমিটার মতো দূরে। এক মাছ ব্যবসায়ীর ফ্যামিলি থাকতো সেখানে। মাছ ব্যবসায়ীর নাম ছিল মোহাম্মদ আশফাক, তার স্ত্রী শামীম নুসরত, আর তাদের 4 ছেলে মেয়ে। এই ছিল তাদের সংসার। প্রত্যেক দিন ভোরবেলায় ভদ্রলোক মাছ নিয়ে চলে যেতেন 30 কিলোমিটার দূরে ঢাকাতে। মাছের ব্যবসার জন্য যতক্ষণ মাছ বিক্রির কাজে তাকে থাকতে হতো তিনি ঢাকাতেই থাকতেন। তারপর আবার সন্ধে হওয়ার আগে নিজের বাড়িতে ফিরে আসতেন। ঘটনার দিন 15ই ডিসেম্বর 2016। রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পর সবাই যে যার রুমে ঘুমিয়ে গেছিল। 3টে রুম ছিল তাদের। একটাতে স্বামী স্ত্রী ঘুমাতো, আরও একটাতে 2 ছেলে, আর একটা ঘরে থাকতো 2 মেয়ে। শীতের রাত, গভীর ঘুমে ঘুমিয়েছিল সবাই। ভোরবেলায় উঠে যে সময় আশফাক বেরিয়ে যেত নিজের মাছের ব্যবসার কাজে ঢাকায় যাওয়ার জন্য, তো সে কাউকেই জাগাতো না। কিন্তু সেই দিন সে যখন ঘুম থেকে উঠেছিল, সে হঠাৎ করে তাকিয়ে দেখে যে বাইরে যাওয়ার দরজাটা খোলা রয়েছে। অবাক হয়, দরজা কে খুলল, কেন খোলা আছে দরজা। এবার সে প্রথমে নিজের ছেলেরা যে ঘরে ঘুমাচ্ছে সেখানে যায়, গিয়ে দেখে ছেলেরা ঠিকঠাক ঘুমিয়ে আছে। আশফাক নিজের মেয়েদের ঘরে গেছিলেন, গিয়ে দেখেছিলেন যে 2 মেয়ের মধ্যে ছোট মেয়ে বিছানাতে নেই। তিনি তাড়াতাড়ি গিয়ে নিজের স্ত্রীকে ঘুম থেকে তুলেছিলেন, ব্যাপারটা বলেছিলেন। স্ত্রী অবাক। মেয়েদের ঘরে গিয়ে অন্য যে মেয়ে শুয়ে রয়েছে তাকে তোলা হয়, জিজ্ঞেস করা হয় ছোটো বোন কোথায়। সে বলে সে তো কিচ্ছু জানে না। এবার বাড়ির আশেপাশে খোঁজা হয়। প্রতিবেশীরা যখন ঘুম থেকে ওঠে তাদেরকে জানতে চাওয়া হয় তারা কেউ কিচ্ছু জানে কি না। কেউ জানে না, সবাই গভীর ঘুমে ঘুমাচ্ছিল। কখন সে মেয়েটা উঠে কোথায় চলে গেছে কেউ কিচ্ছু বলতে পারেনি। সারা দিন আশফাক, তার ছোট ভাইয়ের ফ্যামিলিও পাশেই থাকতো। তারা সবাই মিলে খুঁজতে থাকে ছোট্ট 13 বছরের লিনাকে। যখন অনেক রাত হয়ে যায় কিন্তু মেয়েটাকে কোথাও খুঁজে পাওয়া যায় না, পুলিশ স্টেশনে গিয়ে আশফাক আর তার ছোট ভাই আরশাদ একটা পুলিশ কমপ্লেন করেছিল। লিনা সফিন 13 বছর বয়সী একটা বাচ্চা মেয়ে রাত্রেবেলায় নিজের বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেছে। পুলিশ বলেছিল যে খুঁজে দেখা হচ্ছে। পুলিশের কাছে একটা ফটোও দিয়ে আসা হয়েছিল। এবার সেদিনটা কাটে, তারপরে সারা দিন কেটে গেছে। পুলিশও কিন্তু ব্যাপারটাকে ততটা গুরুত্ব দিয়ে দেখছে না, কারণ একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির ব্যাপার। একদিন কাটে, তার পরের দিন সকালবেলায় নূরপুর থেকে নারায়ণগঞ্জ যাওয়ার একটা রাস্তা। নারায়ণগঞ্জে বাচ্চাদের স্কুল নূরপুরের থেকে 3 কিলোমিটার দূরে। বাচ্চারা হেঁটেই গ্রামের রাস্তা দিয়ে সোজা চলে যায় নিজেদের স্কুলে। চাষবাসের জমির মধ্যে দিয়ে রাস্তা, কিছুটা পোড়ো জমি রয়েছে, কোনো কাজ হয় না, চাষাবাদ হয় না, সেটা এমনি পড়ে থাকে, নির্জন একটা পরিত্যক্ত জমি। তার পাশ দিয়ে একটা ছোট বাচ্চা স্কুল স্টুডেন্ট স্কুল যাওয়ার সময় সকালবেলায় পড়ে থাকতে দেখে লিনাকে সেখানে। সে কাছে গিয়ে দেখে, লিনা বলে ডাকে। যখন লিনা ওঠে না, সে ছুটতে ছুটতে লিনার বাড়িতে, নিজেদের বাড়িতে, পুরো গ্রামে খবরটা দিয়েছিল। লিনার বাবা মা সেখানে গিয়ে পৌঁছায়, পুলিশকে খবর দেওয়া হয়। দেখা গেছিল লিনা পড়ে রয়েছে, যে জামা পরে লিনা হারিয়ে গেছিল সেই জামাই রয়েছে তার গায়ে, একটা সোয়েটার রয়েছে। তবে লিনার শরীর অক্ষত, কোথাও কোনো চোট, দাগ, রক্তপাত ইত্যাদি নেই। তার সাথে যে কোনো দুর্ব্যবহার করা হয়েছে এমনও তার শরীর দেখে, জামাকাপড় দেখে বোঝা যাচ্ছিল না। কিন্তু লিনা বেঁচে ছিল না। এইভাবে হঠাৎ করে বাড়ি থেকে কোথায় চলে গেছিল, কেন গেছিল, কেনই বা সে এখন বেঁচে নেই, ব্যাপারটা রহস্যজনক বলে মনে হচ্ছিল লিনার বাড়ির লোকজনের, আশেপাশের লোকজনের। সবাই রাগ করে পুলিশের উপরে, যে পুলিশকে বলা হয়েছিল, তা সত্ত্বেও পুলিশ কেন খুঁজল না। একদিন কেটে গেল, তারপর এই বডিটা পাওয়া গেল। পুলিশের আরও আগে খোঁজা উচিত ছিল, তাহলে হয়তো লিনা বেঁচে থাকতো।
বিভিন্ন গ্রামবাসীরা আশেপাশের গ্রামের কিছু লোকজন এসে থানা ঘেরাও করেছিল। বারবার পুলিশ স্টেশনে রিকোয়েস্ট করা হয় লিনার সাথে কে এই ঘটনা ঘটিয়েছে, কেন এই ঘটনা ঘটিয়েছে, যেন তাড়াতাড়ি সেই ব্যাপারটা পুলিশ ইনভেস্টিগেশন করে বের করে। পুলিশ বলেছিল যে আমরা তদন্ত করছি, আগে পোস্টমর্টম রিপোর্টটা আসুক, তারপর আমরা নিশ্চয় নিজেদের কাজ করব। পোস্টমর্টম রিপোর্ট চলে আসে। রিপোর্ট দেখে সবাই আরও বেশি অবাক হয়ে যায়। পোস্টমর্টম রিপোর্টে দেখা গেছিল 13 বছর বয়সী লিনা যে সময় মারা গেছে সেই সময় তার গর্ভে 2.5 মাসের সন্তান ছিল। সবাই অবাক, 13 বছরের এই মেয়ে, এর সাথে এই ঘটনা কে ঘটিয়েছে। প্রথমেই পুলিশ লিনার যে স্কুলের বন্ধুবান্ধবরা তাদের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। কোনো বন্ধু কিচ্ছু জানতো না, কিছু বলতেও পারেনি। মোটামুটি যে ধরনের প্রশ্ন পুলিশরা করেছিল বান্ধবীদেরকে, তারা উত্তর দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশ কিছুতেই বুঝতে পারছিল না যে কি হয়েছে আসলে। শেষ পর্যন্ত লিনার একজন বেস্ট ফ্রেন্ড সবসময় লিনার সাথে যে স্কুলে যেত বা টিউশন পড়তে যেত, তার কাছে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করে তো সেই মেয়েটা বলে যে আমি লিনার সাথে প্রত্যেক দিন স্কুলে যেতাম, বাড়িতেও খেলাধুলা করতাম, ওর সাথে টিউশনও যেতাম, কিন্তু আমার যে টিউশনের স্যার, যাকে আমরা কোচি বলে ডাকি, পুলিশ এটাও জানতে পারে যে ওই কোচির কাছে ওই গ্রামের বেশ কিছু ছেলে মেয়েরা পড়তে যায়। কোচির বয়স 40 বছর। তো লিনার সেই বান্ধবী বলে সেই কোচি আমাদের সবাইকে পড়াতো একসাথে। কোচি মেয়েদের সাথে একটু খারাপভাবে কথা বলে, তাদের গায়ের বিভিন্ন জায়গায় হাত দেওয়ার চেষ্টা করে। আমি কিন্তু ব্যাপারটা পছন্দ করি না, আমি কোচির এই সমস্ত ব্যাপারের বিরোধিতাও করি, যার জন্য কোচি আমার উপরে খুব বিরক্ত থাকতো। কোচি কয়েকদিন আগে আমাকে আর লিনাকে বলেছিল যে লিনা নাকি পড়াতে খুব পিছিয়ে পড়েছে, আর আমি তার থেকে পড়ায় ভালো, সেই জন্য আমাদের দুজনের টিউশনের টাইমটা সে চেঞ্জ করে দিয়েছিল। সে বলেছিল লিনা একা আসবে পড়তে, একটা গ্রুপের সাথে বা দলের সাথে, কোনো ব্যাচের সাথে আসবে না। স্যার বুঝেছিলেন যে লিনা হচ্ছে পড়াশোনায় একটু দুর্বল, তাকে বিশেষভাবে পড়ালে সে তবেই ভালো নম্বর পাবে, পাশ করবে, সেই জন্য বাকিদের পড়ার টাইমটা আলাদা করে দিয়েছিল, লিনাকে শুধু একা পড়তে আসতে বলেছিল। এই ব্যাপারটা ওই মেয়েটা জানিয়েছিল পুলিশকে। সেই মেয়েটা বলেছিল আমার খুব রাগ হয়েছিল নিজের স্যারের উপরে, কারণ আমি লিনার সঙ্গে সব সময় পড়তে যেতাম, তারপরে আমাকে একা যেতে হয়, লিনাকেও একা যেতে হয় অন্য টাইমে। এই ব্যাপারটা আমার লিনার দুজনেরই ভালো লাগছিল না, কিন্তু স্যার শোনেননি। স্যার বলেছেন যে না, লিনা আমার সঙ্গে আসবে না, লিনাকে একা আসতে হবে। সেই বান্ধবী পুলিশকে বলে যে আমার মনে হয় ওই স্যার নিশ্চয় কিছু না কিছু জানে। এবার পুলিশ যায়, কোচি নামের 40 বছর বয়সী সেই স্যারকে অ্যারেস্ট করে, জিজ্ঞাসাবাদ শুরু করে। সে প্রথমে যথারীতি অন্যান্য অপরাধীদের মতো সে কিচ্ছু জানতো না, কিন্তু পরবর্তীকালে তাকে জানতেও হয়, সব বলতেও হয়। সে বলেছিল যে হ্যাঁ, লিনাকে তার খুব পছন্দ হয়েছিল বা তার মনে হয়েছিল যে লিনার সাথে শারীরিক সম্পর্ক করা উচিত। সে বেশ কয়েকবার তার সাথে এই রকম সম্পর্ক করেওছে। লিনাকে সে বুঝিয়ে সুঝিয়ে করেছে, লিনাও কোনো বিরোধিতা করেনি। লিনাকে সে বলেছে সে ভালোভাবে পড়াবে, তাহলে লিনা পাশ করতে পারবে, ভালো নম্বর পাবে। লিনা কিন্তু তার আগে পরীক্ষাতে খারাপ নম্বর পেয়েছিল, পাশ করতে পারেনি। লিনাকে স্যার বলেছিল ভালোভাবে পড়াবো, পাস করিয়ে দেব, সেই জন্য লিনা তাকে বাধা দেয়নি। শারীরিক সম্পর্ক হয়েছিল তাদের মধ্যে বেশ কয়েকবার। লিনার মা পুলিশ টিমকে জানিয়েছিল তার মেয়ে যে গর্ভবতী, তাদের কখনো কোনো সন্দেহ হয়নি, তবে কিছুদিন ধরে তার মেয়ে বারবার বমি করছিল। স্থানীয় একজন ডাক্তারের কাছে তাকে দেখানো হয়েছিল। ডাক্তার বলেছিল পেটে ইনফেকশন হয়েছে, যার জন্য বমি হচ্ছে। খাবার দাবারের একটু রেস্ট্রিকশান করে দিয়েছিল, কিছু ওষুধ দিয়েছিল, সেটা লিনা খাচ্ছিল, কিন্তু শরীর তাও ভালো হচ্ছিল না। আর যেহেতু লিনার বয়স 13 বছর, একদম বাচ্চা মেয়ে, সেই জন্য তার মা বাবার কখনো মনেই হয়নি যে এই ধরনের কোনো ঘটনা তার সাথে ঘটে থাকতে পারে। অন্যদিকে সেই যে টিউশন টিচার, তাকে লিনা বলেছিল তার বমি হচ্ছে, তার শরীর খারাপ, তখন স্যার কিন্তু ব্যাপারটা বুঝতে পেরেছিল। স্যার টেস্ট করে দেখেছিল হ্যাঁ লিনা প্রেগনেন্ট। এবার লিনাকে সে ব্যাপারটা বলেছিল, লিনা ভয় পেয়ে গেছিল। তখন
স্যার নিজের এক বন্ধু, গ্রামের একটা ডাক্তার, পাশ করা নয়, তবে সে সব গ্রামবাসীদের চিকিৎসা করে, তবে সে পাশের গ্রামে থাকে। তার সাথে কথা বলেছিল, তো সে বলেছিল পেশেন্টকে একটা ওষুধ খাওয়াতে হবে। ওষুধ খাওয়ানোর পরে 2-1 ঘন্টা পেশেন্ট একদম অজ্ঞানের মতো হয়ে যাবে, তারপরে কিন্তু সব ঠিক হয়ে যাবে। এই ব্যাপারটা সে টিউশন টিচার লিনাকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিল। 14ই ডিসেম্বর 2016 গভীর রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়বে, নিজের বাইক নিয়ে সেই টিউশন টিচার বাড়ির সামনে আসবে, আর লিনা চুপি চুপি বেরিয়ে আসবে বাইকে বসে। তারা চলে যাবে সেই টিউশন টিচারের বাড়ি। সেখানে গিয়ে তাকে ওষুধ খাওয়ানো হবে। ওষুধ খাওয়ানোর পর 1 ঘন্টা বা 2 ঘন্টা লিনা অসুস্থ হয়ে থাকবে, তারপরে তার শরীরে সব ঠিক হয়ে যাবে। ওই জন্য লিনা ঠিক তার স্যার যেমনভাবে তাকে বলেছে সেইভাবেই সে করেছিল। স্যারের বাড়ি গিয়ে পৌঁছায়, তাকে ওষুধ খাইয়ে দেওয়া হয়, তারপর সে খাটে শুয়ে পড়ে। সে শুয়েছিল কিন্তু সে শুয়ে পড়ে, আর স্যার যেহেতু একাই থাকতো নিজের ওই বাড়িটাতে, সে বাড়ির বাইরে অপেক্ষা করতে থাকে। 2 ঘন্টা পর সে ঘরের ভেতরে যায়, গিয়ে দেখে লিনা কিন্তু একদম অজ্ঞান হয়ে গেছে। সে আবারও বাইরে বেরিয়ে আসে, এবার কিন্তু ভোরের আলো ফুটছে। লিনার স্যার দেখে যে আশেপাশের সব লোকজনরা লিনাকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। সে নিজের ঘরের দরজায় তালা দিয়ে সেও বেরিয়ে পড়ে, লিনার বাবার সাথে মিলে লিনাকে খুঁজতে শুরু করে। যেহেতু ডিসেম্বর মাস, খুব ঠান্ডার সময়, লিনা কিন্তু ভোরবেলায় মারা গেছিল, কিন্তু বডিটা বাড়িতেই ছিল। এত ঠান্ডা ছিল বলে কোনো অসুবিধা হয়নি, বডি একদম অক্ষত ছিল, নষ্ট হয়ে যায়নি। এবার নেক্সট ডে গভীর রাত্রেবেলায় অপেক্ষা করতে থাকে সেই টিউশন টিচার। সুযোগ বুঝে নিজের বাইকে মেয়েটাকে বেঁধে নিয়ে গিয়ে সেই নির্জন এরিয়াতে সেই জমির ওপর ফেলে দেয়। ফেলে সে বাড়ি চলে এসেছিল। আর তারপরে যে ঘটনা ঘটেছিল সেটা আমি আগেই বলেছি। এই টিউশন টিচার আর সেই ডাক্তার যে কিচ্ছু না জেনে শুনে একটা ওষুধ দিয়েছিল, আর যে ওষুধটা খাওয়ার পরে লিনা ওইভাবে শেষ হয়ে গেছিল, দুজনকেই অ্যারেস্ট করা হয়েছিল। তারপর তারা জেলে গেছিল। সেই যে ডাক্তার যে ওষুধ দিয়েছিল তাকে কয়েক মাসের মধ্যেই ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু এখনও লিনার সেই টিউশন টিচার আজীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে জেলেই রয়েছে।